মহাভারতের শান্তি পর্বের মধ্যে মহর্ষি পরাশর যে সমস্ত আলোচনা করেছেন এখানে সেগুলি পরাশর গীতা এই নামে বিখ্যাত হয়ে আছে। আমরা সেই পরাশর গীতা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। মহাভারতের দক্ষিণী পাঠে একটা বিশেষ আলোচনা আমরা ঠিক এই সূত্র থেকে পাই, যেটা অন্য কোনো পাঠে পাই না, এবং সেটি মহামতি অনন্তলাল ঠাকুর মহাশয় আমাদেরকে দেখিয়েছিলেন। সেখানে মহর্ষি অথর্ববাণ এবং মহর্ষি পরাশরের মধ্যে যাজ্ঞিক ক্রিয়া নিয়ে একটি দীর্ঘ আলোচনা আছে। যাজ্ঞিক প্রসঙ্গ নিয়ে আমরা আপনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় নানা কথা বলেছি, যজ্ঞ ভাবনা নিয়ে, যজ্ঞ কাকে বলে। তবু এখানে মহর্ষি অথর্ববাণ এবং পরাশরের মধ্যে যে আলোচনা আছে যজ্ঞ ভাবনা, এটি আর অন্য কোনো মহাভারতের সংকলনে বা পাঠের মধ্যে আমরা পাই না, এবং কি দক্ষিণ ভারতেরও সব পাঠের মধ্যে একটি পাই না। একটি বিশেষ পুঁথি যেটি ঠাকুরমশায়ের সংগ্রহের মধ্যে ছিল, সেটি আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। সেইখানে এই যজ্ঞ ভাবনা নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে তার খানিকটা আপনাদের কাছে তুলে ধরার একটু আমাদের ইচ্ছে, কারণ এই কথাগুলো তো হারিয়ে যাবে। এই নিয়ে আর আলোচনা কেই বা করবেন, আর এই ধরনের পুঁথিগুলো সত্যি আর আমাদের হাতের বাইরেও চলে যাচ্ছে। তাছাড়া আলোচনা এমনভাবে আলোচনা করার মানুষও সরে আসছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা একটু এই প্রসঙ্গে আসছি, যদিও একটু সংকোচের সঙ্গে বুঝি। এটা ভাবার কোনো কারণ নেই। এটা ঠাকুরমশাও বলতেন। আমরা যখন এভাবে বলতাম যে এই ধরনের পাঠ বা এই আলোচনা কেন বেশি হয় না, কেন আগ্রহী শ্রোতা পাওয়া যায় না, তখন উনি হেসে বলতেন, দেখুন, এটা ভাববেন না যে প্রাচীন সময়ে অনেক মানুষেরা এই ধরনের পাঠ শুনতে খুব উৎসাহী ছিলেন, বা সেই মহাভারতীয় সময়েই যে এই সব বিষয় নিয়ে সবাই খুব ইন্টারেস্টেড, উৎসাহী ছিলেন, তা কিন্তু নয়। এই ধরনের শাস্ত্রীয় দার্শনিক আলোচনা শোনার শ্রোতা, আগ্রহী শ্রোতা চিরকালই খুব কম ছিল, চিরকালই কম ছিল, অতীতেও কম ছিল, এখনও কম আছে। সুতরাং সেটা নিয়ে ভাবার কথা না, মানে সেটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা শোনার, যাদের আগ্রহ আছে তারা ঠিক শুনবেন। তারা কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে সেটা আলোচনাটাকে চালিয়ে নিয়ে যাওয়া, সেটাকে ধরে রাখা, সেটা যাতে হারিয়ে না যায়। এবং আমরা এই জন্য দেখেছি ঠাকুরমশাই, মানে আমরা দু চারজন উপস্থিত হলেও কি আগ্রহ ভরে তিনি আমাদেরকে এই সমস্ত বিষয় সম্পর্কে অবহিত করার, তার একটা কি আন্তরিক প্রয়াস যাতে এগুলো ধরা থাকে। আর ঠিক সেই ভাবনা নিয়েই আমরাও কিন্তু এই মহাভারতের এই বিশেষ বিষয়গুলো আলোচনা করে যাচ্ছি। জানি এর আগ্রহী শ্রোতা তেমন হয়তো নেই, তবু জিনিসগুলো রক্ষা পাক, আপনাদের মতো শ্রোতা যারা রয়েছেন তাদের মাধ্যমে এটি ধরা থাকুক পরবর্তী প্রজন্মের জন্য। কারণ বহু জিনিস হারিয়ে গেছে। মহাভারতের সময়ের বহু জিনিস, বহু পাঠ, বহু শাস্ত্রীয় বিষয়, বহু জ্ঞানগর্ভ আলোচনা, বহু পুঁথি, বহু দার্শনিক আলোচনা
বিশেষ করে অমূল্য পুঁথি সব হারিয়ে যাচ্ছে। আর যাও বা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করার, বলার, বা আমাদের কোথাও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে সেই জিজ্ঞাসা নিরূপণের বা সেই জিজ্ঞাসাকে সঠিকভাবে উত্তর দেবার মানুষের সংখ্যাও কিন্তু, সেরকম মানুষও কিন্তু হারিয়ে যাচ্ছে। রাজহাঁসরা সত্যি আজ বড় হাসপাতালে চলে যাচ্ছেন, এই কথাটা বলতেই হয়। যাই হোক, কথায় আসি। মহর্ষি অর্থবান এবং মহর্ষি পরাশরের মধ্যে যে যাজ্ঞিক কর্ম বা যজ্ঞ কথা নিয়ে যে আলোচনা হয়েছে তার মধ্যে আসে। এইখানে একটু মজার কথাও একটু বলি। এই প্রসঙ্গে ঠাকুরমশাই এইখানে মহর্ষি পরাশরের একটি উক্তি তুলে প্রায় তিনি আমাদের সাথে একটু হাস্য পরিহাস করতেন। সেখানে মহর্ষি পরাশর এই নানান আলোচনা প্রসঙ্গে বলেছেন, দেব চমসি ভব, দেব চমসি ভব। চমসি শব্দটি হচ্ছে চমস থেকে এসছে, চমসি। হ্যাঁ, আগে চমস হচ্ছে একটা কাঠের তৈরি একটা পাত্র, যার একটা হাতল থাকতো, কাষ্ঠ তৈরি একটা পাত্র, এবং ওই পাত্রটা চতুষ্কোণ একটা পাত্র হতো, এবং সে হাতল সমেত সেই পাত্রটার দৈর্ঘ্য কোথাও আঙুলের মাপে, কোথাও 9 আঙ্গুল দৈর্ঘ্য, কখনো 12 আঙ্গুল দৈর্ঘ্য হতো হাতলটা। আর ওই যে পাত্রটা, তার গভীরতা বা মুখটার বিস্তার, প্রথম মুখটার বিস্তার হতো 6 আঙ্গুল, আর তার গভীরতা ও 4 আঙ্গুল এরকমের মাপের হতো, একটা চামচ জাতীয় বিষয়। এবং এর মাধ্যমে, এই চমসের মাধ্যমে সোমরস তুলে বিভিন্ন যে যজ্ঞ হতো সেই যজ্ঞে সেই সোমরস অর্পণ করা হতো। এখানে কথা হচ্ছে এই যে চমস বা এটি সবার কিন্তু এই চমসের অধিকার পেতেন না। 10 জন যজ্ঞে অনেক ঋত্বিক থাকতেন। সোম যজ্ঞে অন্তত 32 থেকে কোথাও কোথাও আমরা দেখেছি 55 জন ঋত্বিক সেখানে উপস্থিত আছেন। ব্রহ্মাকে বাদ দিয়েও 32 থেকে 55 জন ঋত্বিক বড় বড় যজ্ঞে ব্যবহার হতো। সোম যাগের ক্ষেত্রে 32 থেকে 45 জন, এবং অশ্বমেধ রাজস্ব যজ্ঞের মধ্যেও এরকম প্রায় 32 থেকে 55 জন। এবং কোনো যজ্ঞে 16 জনের কমে, 16 জন ঋত্বিক ছাড়া কোনো যজ্ঞকর্ম হতো না। এত যে যাজ্ঞিক যে পুরুষ, এত যে ঋত্বিক, যাজ্ঞিক নয় ঋত্বিক, যারা যজ্ঞকর্ম করতেন, বিভিন্ন বেদের তারা হতেন। সেগুলো আমরা বলেছি, কেউ অধৈর্য হতেন, কেউ উদ্গাতা হতেন, এরকম নানা 4টি বেদের, সামবেদ, যজুর্বেদ, তারপরে অথর্ববেদ, ঋগ্বেদ, এই বিভিন্ন বেদের যে পুরোহিত, এরকম আলাদা আলাদা তাদের ঋত্বিক, এবং প্রত্যেকেরই কাজ আলাদা আলাদা। সেগুলো আমরা কথা প্রসঙ্গে আসব। কিন্তু এত যে ঋত্বিক, 16ই হোক কিংবা ওই 55ই হোক, যতজনই সংখ্যক হোক না কেন, মাত্র 10 জন এই যজ্ঞের এই চমস এর অধিকারী হতেন। আর 10টি চমস এই যজ্ঞের আহুতির জন্য সময় সোমরস দিয়ে আহুতি হতো বড় বড় যজ্ঞে, এবং সেখানে 3 ধরনের পাত্র লাগতো, এবং অন্যান্য যজ্ঞে মোট 11 ধরনের পাত্র, 10 ধরনের চমস
প্রয়োজন হতো, 10 ধরনের পদ, অর্থাৎ চমসের সংখ্যা 10 জন, এবং এই চমসের অধিকারী হতেন 10 জন। 10 জনই মাত্র চমসের অধিকার হতেন, এবং তারা হতেন যজমান, যিনি যজ্ঞ করাচ্ছেন, যজমান, এছাড়া হোতা, মৈত্রাবরুণ, অচ্ছাবাক, উদ্গাতা, নেষ্টা, ব্রহ্মা, ব্রাহ্মণাংশী, আগ্নিদ্র এবং পোতা। এই 10 জন মোট চমসের অধিকারী হতেন, এবং প্রত্যেক জনের চমসের আকার, পরিমাণ একেবারে নির্দিষ্ট। এই চমস দেখে বোঝা যেত কার কোনটা চমস, কার কোনটা চমস। অর্থাৎ যজমানের চমস আর হোতার চমস আলাদা। আবার ঠিক সেই রকমভাবে মৈত্রাবরুণ কিংবা উদ্গাতা কিংবা ব্রহ্মা কিংবা পোতা বা ব্রাহ্মণাংশী, যা প্রত্যেকেরই আলাদা আলাদা চমস, এবং চমস দেখে বোঝা যেত কার কোনটা চমস। এবং এই চমসের অধিকার, এটা ভীষণ কিন্তু সম্মানীয়। সবাই চমসের অধিকার পেতেন না, অর্থাৎ প্রত্যেকেই এই যজ্ঞের সোম রস আহুতি দেবার অধিকারী ছিলেন না। অত্যন্ত বিশিষ্ট বেদজ্ঞ পুরুষই একজন, 4টি বেদের মধ্যেই যার সমান দখল আছেন, এবং যজমান তিনি তো থাকবেনই, যিনি এই যজ্ঞ কর্মটি সম্পূর্ণ করাচ্ছেন, যিনি আয়োজক, আমাদের এখনকার ভাষায় যাকে প্রডিউসার, ফিনান্সার এসব বলতে পারি আর কি, যিনি যজ্ঞক্রিয়াটি করাচ্ছেন, যার আনুকূল্যে যজ্ঞক্রিয়াটি হচ্ছে, বিরাট বিরাট যজ্ঞক্রিয়া। তিনি একজন রাজা হতে পারেন, গৃহপতি হতে পারেন, বা বড় কোনো মানুষ হতে পারেন যিনি করাচ্ছেন, বা কোনো ঋষি, বড় ঋষি, তিনিও এরকম যজমান হতেন। তাকে বাদ দিলে আর মাত্র 9 জন বিশিষ্ট যাজ্ঞিক ব্রাহ্মণ, যার 4টি বেদের উপর যাদের সমান দখল, শুধু দখল নয়, অত্যন্ত ভালোভাবে দখল, যজ্ঞ 4টি বেদের উপর, বেদজ্ঞ ব্রাহ্মণ, বেদবিদ ব্রাহ্মণ, সেরকমই মাত্র 9 জন এই চমসের অধিকারী হতেন। অর্থাৎ এরা ওই যজ্ঞে সোমরস আহুতি দিতেন, এইটা। এবং এদের এই যারা এই সোমরস আহুতি দিতেন, যজমান সহ আর 9 জন, এই 10 জনকে বলা হতো চমসী, অর্থাৎ তারা চমসের অধিকারী। এখানে ঠাকুরমশাই একটু ওই অথর্ববেদের মহর্ষি পরাশরের এই যে কথাটি, চমসী দেবানাং চমসী ভব, এই শব্দটাকে নিয়ে তিনি একটুখানি আমাদেরকে মাঝামাঝি একটু ঠাট্টাই আর কি করতে, দেবতাদের চমসী হওয়া, অর্থাৎ এই সোমরস এরা উদ্দেশ্য করছেন বিশিষ্ট দেবতাদের উদ্দেশ্যে, কখনো ইন্দ্রের উদ্দেশ্যে, অগ্নির উদ্দেশ্যে, বা বিশিষ্ট যেই দেবতাকে উদ্দেশ্য করে যজ্ঞ হচ্ছে, এবং সেই বিভিন্ন দেবতাদের চমসী হও, তাদেরকে সোমরস তুমি অর্পণ করো, দেবতাদের চমসী হও। এই যে দেবতাদের চমসী হওয়া, এর অর্থ কিন্তু একটু আলাদা। এখান থেকে যজ্ঞ ভাবনা থেকে যদি আমরা একটু বেরিয়ে আসি, তাহলে এই চমসী শব্দের অর্থটা কিন্তু একটু অন্য হয়। চমসী অর্থ যেমন চমসের যিনি অধিকারী, যিনি যজ্ঞে সোমরস অর্পণ করেন, এটা যেমন বোঝায়, ঠিক তেমনি যারা দেবতাদের স্তুতি গান করেন, মানে সেই দেবতাদের মুখ্য স্তুতি গান যারা করতে পারেন, অর্থাৎ সেই দেবতাদের প্রিয় পাত্র, এখানে স্তুতি গান শুধু বললে বোধহয় ঠিক হলো না, একেবারে সেই দেবতার প্রিয় পাত্র যারা, তাদেরকে বলছে চমসী। তুমি দেবতাদের প্রিয় হও, তুমি দেবতাদের প্রিয় হয়ে ওঠো, দেবপ্রিয়ানাং ভব।
যার থেকে দেবপ্রিয় শব্দটি এসেছে। তুমি সে দেবতাদের প্রিয় হয়ে ওঠো, দেবপ্রিয় হয়ে ওঠো। এইখানে এই কথাটিকে বলা হচ্ছে দেবানাং চমসি ভব, দেবতাদের প্রিয় হয়ে ওঠো, বা কোনো একজন বিশিষ্ট দেবতা বা কিংবা দেবতাদের প্রিয় হয়ে ওঠো। দেবানাং চমসি ভব, এখানে এই দেবপ্রিয়তাকে বোঝাবার জন্য এই চমসি শব্দটা এসছে। কিন্তু ব্যাপারটা হলো কি, এই চমসি শব্দটা পরবর্তী সময়ে একটু নিম্ন ধারা, একটু ওই যাকে বলবো অপপ্রয়োগের কথা যদি আমরা বলি, একটু অপভাষায় সেটিকে ব্যবহৃত হচ্ছে, একটু তোষামোদ এই হিসেবে, তোষামোদ বা মোসাহেবি, কিংবা খানিকটা স্তাবকতা, চাটুকারিতা, চাটুবৃত্তি, এই অর্থে চমসি শব্দটার একটা প্রয়োগও কিন্তু আমরা বিভিন্ন সংস্কৃত সাহিত্যের মধ্যে পাচ্ছি। সেখানে চমসির ওই দেবপ্রিয় হয়ে ওঠার ভাবনা থেকে যেন কারো ওই লোকটা অন্তত চমসি বৃত্তি, একটা চাটুবৃত্তি, চাটুকারিতা, অর্থাৎ সোজা কথায় ওই চামচে, আমরা বলি না এই লোকটা ভীষণ চামচে, অমুকের চামচে, অর্থাৎ অমুকের সে চাটুকার, বা তার মধ্যে একটা চামচে ভাব। আমরা বলি আরে তুই তো চামচে, মানে তুই হচ্ছিস চাটুকার। এই লঘু অর্থে কিন্তু চলে এসেছে, এটি লঘু অর্থে। তো ঠাকুরমশাই ওই অনেক সময় মজা করে একটু বলতেন দেবানাং চমসি ভব। এইটা বলতে গিয়ে তিনি একটু বলছেন, একটু লঘুকারিতা আমরা যদি একটু ওনার প্রশংসা করতাম, বা কোনো একটু বিষয়ে বিশেষ করে কোনো ওনার একটু অনুগ্রহ কামনা করতাম, করে একটু যদি ভালো কথা বা ওনার একটু প্রশংসা করে যদি বলতাম, উনি সঙ্গে সঙ্গে বলতেন চমসি হবেন না, চমসি হবেন। যাই হোক, মূল কথার মধ্যে আসি। এখানে এই চমসির কথাটা আরেকটু একটু বলে দিই। এই চমসি কথাটা যখন এলো, আমরা যোগ্য কথায় চলে যাবো। এই চমস শব্দটিকে আমরা পাবো, অর্থটা পরিষ্কার হয়ে যাবে। এই যাদের কাছে চমস থাকে তারা হচ্ছেন চমসি, এটা তো। আর যারা চমসিদেরকে নিয়ন্ত্রণ করেন, এই 10 জনকেও যিনি নিয়ন্ত্রণ করেন, হ্যাঁ, এই অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন ব্রহ্মা নিজে একজন চমসি, যিনি ব্রহ্মা ঋত্বিকদের মধ্যে যিনি একেবারে সমস্ত ঋত্বিকদের, 4টি বেদের সমকল ঋত্বিকদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ যজ্ঞ কর্মের যিনি প্রধান, যার নির্দেশে, অর্থাৎ নির্দেশক, যার নির্দেশে সম্পূর্ণ যজ্ঞ কর্মটি হয়, অর্থাৎ ডিরেক্টর আমরা তাকে বলতে পারি, পরিচালক, তাকে বলা হচ্ছে ব্রহ্মা। তিনিও একজন চমসি। কিন্তু এই 10 জন চমসিকে, অর্থাৎ ব্রহ্মাও এর মধ্যে ইনক্লুডেড, এই 10 জন চমসিকেও যিনি নিয়ন্ত্রণ করেন তাকে বলা হচ্ছে চমসার্ধুজ, চমস অধূর্য, চমসার্ধুজ। এই অধূর্যকে যজুর্বেদের যিনি প্রধান, যজুর্বেদের যারা ঋত্বিক তাদেরকে বলা হয় অধূর্য। সামবেদের ঋত্বিকদের যেমন উদ্গাতা বলা হয়, তেমনি যজুর্বেদের ঋত্বিকদেরকে বলা হয় অধূর্য। যেহেতু এই চমস ক্রিয়া এগুলো হচ্ছে যাজ্ঞিক ক্রিয়া, অর্থাৎ কতটুকু ঢালবে, কখন ঢালবে, কোন মন্ত্র উচ্চারণ করে ঢালবে, কিভাবে ঢালবে ইত্যাদি, সোমরস অর্পণের এই যে
ক্রিয়ামূলক ব্যাপারগুলো এবং ক্রিয়ামূলক আচরণ ক্রিয়াকর্মটি সবটাই হচ্ছে যজুর্বেদের অন্তর্গত, যজুর্বেদের মন্ত্রভাগের অন্তর্গত। এবং অধূর্যরা যেহেতু এই ক্রিয়াকর্মের সঙ্গেই যুক্ত থাকতেন, তাদের প্রধান কাজ হচ্ছে এই ক্রিয়াকর্ম, সুতরাং একজন যজুর্বেদের শ্রেষ্ঠ বেদবিদ পণ্ডিত জ্ঞানী পুরুষই তিনি হতেন চমসার্ধুজ। তিনি আর বাকি 10 জন চমস্বীদেরকে নিয়ন্ত্রণ করতেন। তিনি এর মধ্যে লক্ষ্য করুন, এই যে 10 জন আমরা চমস্বীর কথা বলেছি, যজমান, হোতা, মৈত্রাবরুণ, অচ্ছাবাক, উদ্গাতা, নেষ্টা, ব্রহ্মা, ব্রাহ্মণাংশী, অগ্নির্ধ্র এবং পোতা, এদের মধ্যে একজনও কিন্তু যজুর্বেদের ঋত্বিক নয়, অর্থাৎ একজন অধূর্য নেই। অধূর্য যিনি আছেন তিনি হচ্ছেন এই 10 জন এই যজ্ঞে যারা অর্পণ করবেন সেই চমসের সাহায্যে তাদের নিয়ন্ত্রক। সুতরাং তিনি হচ্ছেন, তাকে বলা হয় চমসার্ধুজ। আর এই যে ক্রিয়াটি, এই যে চমসের সাহায্যে একটি সোম পাত্র থেকে সোম রসকে তুলে নিয়ে অর্পণ করা, এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে চমসোন্নয়ন। হ্যাঁ, এবং এই যে বারবার পাত্রটি থেকে তুলে এনে ঢালা, এটাকে বলা হয় চমসাপ্যায়ন। এবং সব শেষে চমসের মধ্যে যেটুকু অর্পণের শেষে যেটুকু সোম পড়ে থাকে, অর্থাৎ সেই পাত্রের মধ্যে অবশিষ্ট যেটুকু সোমরস পড়ে থাকতো, সেই সোমরস পানের অধিকারী হতেন কিন্তু এই মাত্র এই 10 জন ঋত্বিক যাদের কথা আমরা বলেছি। এবং এদেরকে এই অবশিষ্ট সোমরস পানের অধিকারী যারা হতেন, অর্থাৎ এই 10 জন চমসী, এবং এই অবশিষ্ট সোমরস পানটিকে বলা হয় চমস ভক্ষণ। এই হচ্ছে মূল কথা। এবার আমরা আসি মহর্ষি অর্থাবন এবং মহর্ষি পরাশরের মধ্যে যে বৈদিক যজ্ঞ ক্রিয়া নিয়ে যে বিস্তারিত আলোচনা হয়েছে তার প্রসঙ্গে। অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যজ্ঞ। এখন এই যজ্ঞটা কি, যজ্ঞ বলতে আমরা কি বুঝি, এবং যজ্ঞ যে আমাদের কাছে একটা অপরিচিত বিষয় তা কিন্তু নয়। আমরা নানা আলোচনার মধ্যে এটা বলেছি। এবং লক্ষ্য করবেন, আজ এই বিশেষ আলোচনাটা আমরা এত গুরুত্ব দিয়ে কেন করছি, তার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে এই প্রসঙ্গটা সমস্ত মহাভারতের মধ্যে নেই। একটি বিশেষ দক্ষিণ ভারতেরও একটি বিশেষ পাঠের মধ্যে আমরা এটাকে পাচ্ছি। এবং তাও আমরা এই আলোচনাটা একটু গুরুত্ব দিয়ে করছি এই কারণে, আজও যে আমরা বিভিন্ন স্থানে কখনো কোনো মানুষের মানে গৃহস্থের বাড়িতে বা ধর্মীয় প্রতিষ্ঠানে যে বিশেষ উপলক্ষে যে আমরা যাগযজ্ঞের যে অনুষ্ঠান হতে দেখি, এবং সেখানে আমরা দেখছি একটা প্রজ্বলিত অগ্নিতে মন্ত্রপাঠ সমেত ঘি এবং নানান আহার্য দ্রব্য সেখানে নিবেদন করা হচ্ছে। এবং সেখানে আমরা দেখছি উপস্থিত যারা থাকেন সেই মন্ত্রের একটা গম্ভীর ধ্বনি এবং ঘৃতের একটা আমোদিত গন্ধ, এবং সবাই যেন একটু কেমন শ্রদ্ধালু হয়ে পড়েন, একটু আবিষ্ট এবং অনেকটাই অভিভূত হয়ে পড়েন। এই মুহূর্তের মধ্যেই যেন একটু ভাবান্তর হয়। সেখানে আমরা এটাও লক্ষ্য করি সবাই যে ওই যজ্ঞ ক্রিয়াটিকে বোঝেন
বা বুঝে করেন, বা যারা উপস্থিত হচ্ছেন তারা যে একটু আবিষ্ট হচ্ছেন, অভিভূত হয়ে পড়ছেন, তার মানে কি তারা এই ক্রিয়াটাকে সব বুঝতে পারছেন? ব্যাপারটা কি তাদের কাছে খুব পরিষ্কার? তা কিন্তু নয়। এবং আরও একটা জিনিস মজার ব্যাপার আমরা দেখি, যে আমাদের যে উপনয়ন পৈতে, হ্যাঁ, বিবাহ, দেবপূজায় যে হোমের অনুষ্ঠান হয়, এবং তাছাড়াও অন্ত্যেষ্টি কর্ম, এখানেও একটু কিন্তু যাজ্ঞিক ক্রিয়া আছে। এবং সেটাকেও আমরা অনেকে ভাবি এটাই বোধহয় বৈদিক যজ্ঞ ক্রিয়া। তা কিন্তু নয়। যজ্ঞ এবং হোম কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। দুর্গাপূজায়, বিবাহে, উপনয়নে এবং অন্ত্যেষ্টিতে যে ক্রিয়াটি হয় এটি হোম, এটি কিন্তু কোনো যজ্ঞ ক্রিয়া নয়। যজ্ঞ ক্রিয়া সম্পূর্ণ আলাদা। অর্থাৎ বৈদিক যুগের যাগযজ্ঞ সম্পর্কে আমাদের ধারণাটা খুবই অস্পষ্ট। এবং শুধু ধারণাটা যে অস্পষ্ট এটা তাও নয়, সেখানে আমাদের ভুল ধারণা আছে, খানিকটা অশ্রদ্ধাও আছে। সুতরাং আমরা চাই যে এই সম্পর্কে একটু ধারণা, একটু স্বচ্ছ ধারণা, একটু স্পষ্ট ধারণা থাকুক। এবং স্বচ্ছ ধারণা বা স্পষ্ট ধারণা থাকলে আমাদের বিশ্বাস এই সম্পর্কে আমাদের খানিকটা শ্রদ্ধাও, বিষয় সম্পর্কে আমাদের খানিকটা শ্রদ্ধাও থাকবে। এটা একেবারে আমরা আর সঠিকভাবে বলতে পারি। একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে স্বাভাবিকভাবে, যে এই সময়টা তো বিজ্ঞানের যুগ, হ্যাঁ, বিশেষ করে প্রযুক্তিবিদ্যার একটা বিরাট এবং একটা অগ্রগতির যুগ। তার সাফল্য বিস্ময়কর। এই যুগে বসে, এই সময়ে বসে এই যাগযজ্ঞ আলোচনায় প্রবৃত্ত হয়ে কি লাভ? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই যারা আপনারা শুনছেন তাদের মনে এটা আসতেই পারে। বিজ্ঞান বা প্রযুক্তিবিদ্যা আমাদের যা দিতে পারে, তার জন্য আমরা এই মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞ এইসবের মধ্যে আমরা কেন যাব? এগুলো শুনে আমাদের লাভটা কী হবে? আমাদের নিজেদের যে বুদ্ধিবৃত্তি, তাকে বিসর্জন দিয়ে আমরা অন্যের কৃপা প্রার্থী কেন হব? এর উত্তরে মনে রাখতে হবে, যাগযজ্ঞের মাধ্যমে কোনো বিশেষ অভীষ্ট সিদ্ধির জন্য কিন্তু আমাদের এই আলোচনা নয়। বৈদিক যুগের যাগযজ্ঞের যে রীতিটি ছিল, যে বহুল প্রচলিত রীতি, এবং এই আমাদের বিভিন্ন পুরাণ, ইতিহাস, এই সমস্ত শাস্ত্র আলোচনার মধ্যে বারবার যে এই যজ্ঞ প্রসঙ্গ আমাদের মধ্যে আসছে, সেই সম্পর্কে, এই রীতিটি সম্পর্কে, এই ভাবনা সম্পর্কে আমাদের যদি কিছু স্পষ্ট ধারণা থাকে, স্পষ্ট ধারণা, কোনো রকম ধোঁয়াশে ধারণা বা ভুল ধারণা, এগুলো যদি না থাকে, স্পষ্ট সুস্পষ্ট ধারণা যদি থাকে, তাহলে বৈদিক ধর্ম এবং বৈদিক সাহিত্য ভাবনার মর্মমূলে আমরা সহজে প্রবেশ করতে পারব। এই কথাটা মনে রেখেই কিন্তু আমরা এই ভারত কথার গ্রন্থিমোচনের এই পর্বে এবং আগামী একটি দুটি পর্বে এই আলোচনা করব। দেখুন, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বৈদিক সমাজের সম্পর্কে আমাদের কিছু প্রথমেই দুই একটি ভুল ধারণা আছে, একটু আমরা কেটে মনে রাখবেন, বৈদিক সমাজে প্রত্যেকেই কিন্তু দ্বিজ, প্রত্যেকেই দ্বিজ। অর্থাৎ তিনি ব্রাহ্মণ হতে পারেন, বৈশ্য হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, তারা প্রত্যেকেই কিন্তু দ্বিজ। এবং যারা দ্বিজ নয় তারাই হচ্ছে শূদ্র। এইটা একদম খুব পরিষ্কার। এবং সেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, জায়তে শূদ্র, জন্ম মাত্রেই
প্রত্যেকেই হচ্ছে শূদ্র। জন্মের পর নিজেকে সংস্কৃত করে নিজের জ্ঞান সাধনার মধ্যে দিয়ে, তপস্যার মধ্যে দিয়ে একজন মানুষ শূদ্রত্ব অর্থাৎ তার অসংস্কারত্ব থেকে সংস্কারত্বে বা দ্বিজত্বে প্রতিষ্ঠিত। এটি হচ্ছে তার দ্বিতীয় জন্ম। এটি হচ্ছে অর্থাৎ তার না জানা অজ্ঞান থেকে সে জ্ঞানে প্রতিষ্ঠিত হচ্ছে। তার মধ্যে যা কিছু অন্ধকার আছে, এই অন্ধকারটা কেটে যাওয়া, এবং এই অন্ধকার দূর হতো জ্ঞান সাধনার মধ্যে দিয়ে, পড়াশুনোর মধ্যে দিয়ে, লেখাপড়ার মধ্যে দিয়ে, অর্থাৎ বিদ্যা চর্চার মধ্যে দিয়ে। এখানে এই পড়াশুনো, লেখাপড়া, এই কথাটাও কিন্তু খুব ঠিক বলা হলো না, বলতে হবে বিদ্যা চর্চার মধ্যে দিয়ে, জ্ঞান চর্চার মধ্যে দিয়ে। কেন ঠিক হলো না, আসছি আমরা সেই কথায়। দেখুন, এবং এখানে যে সমস্ত মানুষ জ্ঞান সাধনা করতেন না, পড়াশুনো করতেন না, তাদেরকেই শূদ্র বলা হতো। তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছ, কোন কুলে জন্মগ্রহণ করেছ, এটা বিবেচ্য না, এটা বিচার্যও নয়। বিচার্য হচ্ছে তুমি বিদ্যা চর্চা করেছো কিনা, জ্ঞান সাধনা করেছো কিনা, তোমার কোনো তপস্যা আছে কিনা। এই তপস্যার নিরিখেই তুমি দ্বিজত্ব লাভ করবে। দ্বিজ শব্দের যে তাৎপর্য, সেটা আগে খুব পরিষ্কার করে আমাদেরকে বুঝে নিতে হবে। এই আলোচনাটি এখানে এই মহর্ষি অর্থবান এবং মহর্ষি পরাশরের এই যে আলোচনা, তার মধ্যেতে খুব পরিষ্কার করে রয়েছে, এবং এইটা একটা ইউনিক আলোচনা। সেই জন্যই আমরা এই আলোচনাটা আপনাদের কাছে নিয়ে আসছি। বর্তমান সময়ে বিদ্যা অর্জন, এটার নাম হচ্ছে পড়াশুনো, মানে লেখাপড়া শেখা, লেখা শেখা এবং পড়া শেখা, লেখাপড়া। এবং অর্থাৎ মানে অনেক কালি কলম খরচ করে লেখা শেখা, এবং অনেক বইপত্র, পুঁথিপত্র ইত্যাদির সাহায্যে পড়ার অভ্যাস। যে লিখতে পারে এবং যে পড়তে পারে, আমরা ধরে নিই সে একটু লেখাপড়া জানা লোক, অর্থাৎ সে বিদ্বান। এবং এখনকার সময় সঠিকভাবেই এইভাবে লিখতে এবং পড়তে শিখলেই তার বিদ্যা লাভ হয়। কিন্তু যে সময়ের কথা আমরা আলোচনা করছি, সে প্রাচীন বৈদিক সময়, তখন লিপির কোনো আবিষ্কার হয়নি। অতএব লেখাও ছিল না, পড়াও ছিল না। কিন্তু বিদ্যা ছিল, এবং সেটা ছিল শুনে শুনে। একজন মুখে মুখে বলতেন, অন্যরা শুনতেন। এই জন্য এই যে বিদ্যা বা জ্ঞান, তার নাম যেমন বেদ, সেরকম বেদের আরেকটি নামও হচ্ছে শ্রুতি, যা শ্রবণের মাধ্যমে একজন থেকে অন্য জনের মধ্যে ধরা থাকতো বা সংক্রামিত হতো। ঠিক আছে? আর এটা তো ঠিক, পড়াশুনো, জ্ঞান চর্চার জন্য, বিদ্যা লাভের জন্য লেখাপড়াটাই যে একান্ত আবশ্যক, এটা কোনো বিশিষ্ট বিদ্বান বা কোনো বিশ্ববিদ্যালয় এমন কথা কিন্তু জোর দিয়ে বলতে পারেন না। হ্যাঁ, লেখাপড়া ছাড়াও বিদ্যা লাভ সম্ভব। ভারতবর্ষে এই ধরনের বিদ্যা ছিল, এবং বিদ্যা অর্জনের ব্যবস্থাও ছিল। বেদপন্থী সেই সমাজে সেই প্রাচীন বিদ্যার নাম আমরা যা বলেছি বেদ। বেদ অর্থে জ্ঞান, বিদ্ধাতু অর্থাৎ জানা, যার থেকে জানা বা জ্ঞান। সেই অতি প্রাচীন বেদবিদ্যা থেকেই আমাদের যাবতীয় যে সমস্ত বিদ্যা বা নলেজ, তার
সৃষ্টি বা উৎপন্ন হয়েছে। দ্বিজাতি সমাজের প্রত্যেক শিশুকে এই এক সময় সেই বেদবিদ্যার অন্তত কিছুটা কিয়দংশ অর্জন করতেই হতো। প্রত্যেক বালককে এই সময় তার যিনি বিদ্যা দান করবেন সেই আচার্যের সমীপে কাছে যেতে হতো। এই আচার্যের, শিক্ষকের, গুরুর সমীপে যাওয়ার নামই হচ্ছে উপনয়ন। এই উপনয়নটাই হচ্ছে আর কিছু নয়, আধুনিক সময়ে স্কুলে ভর্তি, অ্যাডমিশন টু স্কুল, অ্যাডমিশন টু এ স্কুল, মানে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশনটাই হচ্ছে উপনয়ন। এইখানে কয়েক বছর আচার্যর গুরুগৃহে, শিক্ষার গুরু শিক্ষকের কাছে, তার বাড়িতে, অর্থাৎ এখনকার ভাষায় হোস্টেলে বসবাস করে আচার্যদের বিদ্যা, বেদ বিদ্যা গ্রহণ করে আচার্যের অনুমতি নিয়ে সে বাড়ি ফিরতে পারত। এই যে দ্বিজ শব্দটা, এটা আরেকটু বলি। দ্বিজ শব্দ যেমন এই দাদের দুটি জন্ম, দ্বি মানে দুই, জ মানে জন্ম, দাদের দ্বিতীয় জন্ম হয়, দুটি জন্ম। এই অর্থে পাখিকেও কিন্তু দ্বিজ বলা, সব পাখি হচ্ছে দ্বিজ। পাখির প্রথমে জন্ম হয় মাতৃগর্ভ থেকে ডিম্ব আকারে, তারপরে ওই ডিম পেটে তার এই পাখির দেহের আত্মপ্রকাশ। সুতরাং পাখিরও দুটি জন্ম, দ্বিতীয় জন্ম। ঠিক সেই রকম প্রাচীন সময়ে মানুষেরও দুটি জন্ম হতো। হ্যাঁ, এই যারা বৈদিক সমাজের মানুষ, তাদেরও দুটো জন্ম, একটি মাতৃগর্ভ থেকে, আরেকটি হচ্ছে শিক্ষকের গর্ভ হতে। অর্থাৎ একটি স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে তাদের জন্ম, হ্যাঁ, সেটা হচ্ছে সাধারণ একটা বায়োলজিক্যাল বার্থ, আরেকটা হচ্ছে তার এডুকেশনাল বা বার্থ, অর্থাৎ জ্ঞান। এবং দ্বিতীয় জন্মটাই হচ্ছে তার বিশেষ জন্ম, তাতেই সে দ্বিজত্ব হতো। এবং এই দ্বিজত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কতটা গুরুত্বপূর্ণ আসুন আমরা সেই আলোচনায় আসছি। এবং তাহলে আমরা কি দেখলাম, প্রত্যেকে আচার্যের সমীপে যেত। উপনয়ন, উপনয়ন হচ্ছে অ্যাডমিশন, এবং অ্যাডমিশন গিয়ে সে একটা নির্দিষ্ট সময় গুরুগৃহে বাস করে আচার্যের কাছে থেকে, শিক্ষকের কাছে থেকে, হোস্টেল লাইফের মতন তার আবাসে থেকে সে পড়াশুনো শিখতেন। এবং এই যে হোস্টেলগুলো, সেগুলো আধুনিক হোস্টেল তো মোটেই নয়, সেগুলো কোনো শহর তো নয়, কোনো মফস্বল শহরও নয়, এবং কোনো গ্রামের মধ্যেও নয়। অথচ শহর, গ্রাম, মফস্বল সব কিছুর সাথেই তার একটা সংযোগ ছিল, একটা যাতায়াত ছিল, একটা যোগসূত্র ছিল। কিন্তু সেগুলি হতো একটা আরণ্যক পরিবেশে, অরণ্যের মধ্যে, অর্থাৎ প্রকৃতির পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে, প্রকৃতির আবরণের মধ্যে, প্রকৃতির উপস্থাপনায়, প্রাকৃতিক পরিবেশের মধ্যে শিক্ষকের, গুরুর সেই বাড়িতে তারই পরিবারের একজন সদস্য হয়ে তার দীর্ঘ সময়ের বসবাস। এই জন্য আমাদের সমস্ত জ্ঞান চর্চার, বিদ্যা চর্চা যেখানে চর্চিত হতো, সেটাকে বলা হয় আরণ্যক পরিবেশ। এই জন্য আমাদের বেদের একটি অংশের নামও হচ্ছে আরণ্যক। আরণ্যক অর্থাৎ যে জ্ঞান অরণ্য পরিবেশে মধ্যে চর্চিত হয় বা গড়ে উঠেছে, সেই জন্য তার নাম হচ্ছে আরণ্যক। এই যে উপনিষদ, উপনিষদ কথাটিকে দেখুন, উপনিষদের আরেক নাম হচ্ছে আরণ্য, কারণ ওই অরণ্য পরিবেশে এই ধরনের বিদ্যাগুলো বেড়ে উঠেছে বা সেগুলোর সৃষ্টি হয়েছে, এবং সেগুলোকে বলা হচ্ছে উপনিষদ। উপনিষদ কথাটার মানেও ঠিক, উপ মানে সন্নিকটে, নিষদ মানে কারো কাছে
উপস্থিত হওয়া, গুরুর সমীপে উপস্থিত হয়ে তার মুখ কাছে বসে বসে এই ধরনের পাঠ গ্রহণ বা পাঠ চর্চা। এই জন্য এর আরেকটি নাম হচ্ছে উপনিষদ। এই উপনিষদ বা এই যে গুরুগৃহে যাচ্ছে, এই যে উপনয়ন কিভাবে যাবে, এই যে আমাদের এখন অ্যাডমিশন হয় কিভাবে যাবে, আমরা স্টুডেন্টরা দেখছি তারা যাচ্ছে, যাওয়ার আগে স্কুলে যে অ্যাডমিশন হয় তার আগে একটা তাদেরকে পরীক্ষা দিতে হয়। সেই উপনয়নের সময়ও গুরুর কাছে কিন্তু তাদেরকে একটা অ্যাডমিশন টেস্টও কিন্তু দিতে হতো। সেখানে গুরু জিজ্ঞেস করতেন যে তুমি কোথা থেকে এসছো, তোমার পরিচয় কি। সেখানে তাকে সেই পরিচয় দিতে হতো, তার বংশ পরিচয়। এবং এইখানেও খুব আশ্চর্যভাবে আপনারা লক্ষ্য করবেন, সেইখানেই কিন্তু গুরু যে নিজের পরিচয়টা কেমনভাবে দিচ্ছে, যেমন ওই আমরা বলি না, যেখানে জিজ্ঞেস করা হয় ভাইভা, বা যেখানে একটা ওরাল টেস্ট হয়, তাই না, সেখানে যেমন জিজ্ঞাসার মধ্যে দিয়ে সেই প্রার্থীর তার জ্ঞান প্রজ্ঞা, তার বুদ্ধিবৃত্তি সব কিছুকে যেমন দেখা হয়, ঠিক এখানেও গুরু কিন্তু এই বিভিন্ন জিজ্ঞাসার মধ্যে দিয়ে তিনি কিন্তু অধিকারী নির্বাচন করতেন। যে ছাত্রটি আসছে সে কেমন অধিকারী, সেই অনুসারে গুরু তাকে সেই রকম বিদ্যা দান করতেন। এবং অনেক সময় সবাইকেই যে গুরু গ্রহণ করতেন তা নয়, যে অনধিকারী তাকে কিন্তু ফেরত দিয়ে দিতেন, তোমার এই জায়গায় পাঠ গ্রহণে তুমি উপযুক্ত নও, দিস ইনস্টিটিউশন ইজ নট মেন্ট ফর ইউ, এটাও কিন্তু হতো। সেক্ষেত্রে তাকে আর অন্য জায়গায় যেতে হতো, বা নিজেকে আরেকটু সংশোধন করে নিতে হতো, পরিমার্জিত করে নিতে হতো। সেটাও ঠিক আমাদের এই এখনকার অ্যাডমিশন টেস্টের। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখনকার অ্যাডমিশন টেস্টের সময় যে যদি অ্যাডমিশন হয় বা যেতে হয়, সেখানে কিন্তু স্টুডেন্ট, বড় বড় স্টুডেন্ট অন্য বড় ইনস্টিটিউশনে নিজেই অর্থ নিয়ে যায়, বা ছোট স্টুডেন্টদেরকে মানে বা শিশুদেরকে তাদের গার্জিয়ানরা তাদের টেস্টের অ্যাডমিশনের ফিজ দিতে হয়। সেখানেও কিন্তু একটা অ্যাডমিশন ফিজ ছিল। এই অ্যাডমিশন ফিজটা কি সমিত, সমিত হচ্ছে অ্যাডমিশন ফি। সমিত পানি হাতে করে সেই অ্যাডমিশন ফিজটা জমা দেবার মতন সমিত পানি হয়ে যেত। সমিত মানে হচ্ছে শুকনো কাঠ। আর এখন যেমন টাকা পয়সা নিয়ে অ্যাডমিশন হয়, তখন টাকা পয়সা ছিল না, কোন পড়াশুনোটা সম্পূর্ণ ছিল নিঃশুল্ক। যে কোনো পরিবারেরই ছেলে হোক না কেন, তাকে এক পয়সাও কিন্তু পড়াশুনো, সম্পূর্ণ নিঃশুল্ক পড়াশুনো ছিল। সম্পূর্ণ খরচটা চালাতো গৃহস্থরা, রাজা, রাষ্ট্র শাসক এবং অন্যান্য গৃহস্থরা। ধনী থেকে সাধারণ গৃহস্থ প্রত্যেকেরই দায় ছিল, একটা দায়িত্বর মধ্যে ছিল এই ধরনের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের সাহায্য মতন তাতে অনুদান দেওয়া, তাকে চালিয়ে নেবার খরচ জোগানো। স্টুডেন্টদের লাগতো না, তারা যেতেন সমিত পানি হয়ে। সমিত মানে শুকনো কাঠ, শুকনো কাঠ নিয়ে যেতেন। কারণ যজ্ঞ, সেই যজ্ঞের জন্য শুকনো কাঠের দরকার হতো, সেই জন্য তারা শুকনো কাঠ হাতে করে সমিত পানি, পানি মানে হাতে হয়ে গুরুর কাছে উপস্থিত হতেন। আমি আপনার কাছে ছাত্র হিসেবে এই আপনার আশ্রমে, আপনার আশ্রয়ে থেকে পাঠ গ্রহণে আমার অভিপ্সা, আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। এই হচ্ছে, এইভাবে এই বলেই তাদেরকে তাদের নিজেদের পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করতে হতো বা প্রবেশের অধিকার অর্জন করতে হতো। সমিত মানে শুকনো কাঠ, এটা বাহ্যিক। এর আসল তাৎপর্য হচ্ছে ওই যে যজ্ঞ ক্রিয়া, ওই যে যজ্ঞ ভাবনা, এই আমরা আসবো, এর দুটি অর্থ আছে। একটি হচ্ছে মানে বহিরাঙ্গ অর্থ, আর একটা হচ্ছে তার
তাৎপর্য অন্তর। যজ্ঞ দু ধরনের, একটা বাইরের যজ্ঞ যেখানে আগুন জ্বালা, ঘি ঢালা, নানা রকম মন্ত্র উচ্চারণ, নানা রকম ক্রিয়াকর্ম, আর প্রত্যেকটির একটা আছে তাৎপর্য, এবং সেই তাৎপর্য আরেক ধরনের যজ্ঞ হচ্ছে, সেটা হচ্ছে মানস যজ্ঞ। এই তাৎপর্য বা মানস যজ্ঞটাই হচ্ছে সবচাইতে বোঝার বিষয়, সবচাইতে গুরুত্বপূর্ণ। ক্রিয়াকর্মটা অত গুরুত্বপূর্ণ নয় যতটা তার তাৎপর্য। সেখানে এই সমিত শুকনো কাঠের তাৎপর্য হচ্ছে কাঠ নিয়ে যাওয়া নয়, শিষ্য নিজে, প্রত্যেকটা ছাত্র, স্টুডেন্ট, শিষ্য, সে নিজেই ওই শুকনো কাঠ হয়ে গুরুর কাছে যাবেন। গুরু হচ্ছেন ওই যে আগুন, অর্থাৎ ওই যে জ্ঞান, জ্ঞানকে বলা হতো অগ্নি, জ্ঞান অগ্নি। জ্ঞান হচ্ছে অগ্নির মতন। অগ্নি মানে আলো, জ্ঞান, হ্যাঁ, তার মধ্যে তেজও আছে, আলোও আছে, দীপ্তিও আছে, এবং তার মধ্যে দীপ্রতাও রয়েছে, তেজও রয়েছে। তেজ হচ্ছে তার বীর্য শক্তি, আর আলো হচ্ছে তার প্রকাশ, তার ঔজ্জ্বল্যতা, উজ্জ্বলতা। তো জ্ঞান এই দুটি, এবং এই দুয়ের প্রতিমূর্তি হচ্ছেন গুরু সাক্ষাৎ। তিনি হচ্ছেন সেই অগ্নির স্বরূপ। তিনি গুরু সেই জ্ঞানকে নিজের হৃদয়ে ধারণ করে তিনি নিজেই অগ্নিস্বরূপ হয়েছে। সেই অগ্নি, এক অগ্নি থেকে আরেক অগ্নি প্রজ্বলন করাই হচ্ছে গুরুর কাজ। তিনি নিজে হয়েছেন অগ্নিস্বরূপ, তিনি প্রাণে প্রাণে সেই জ্ঞানাগ্নি জ্বালিয়ে প্রজ্বলন করেন। এই হিসেবেই তিনি হচ্ছেন আচার্য। ঠিক আছে? এবার আগুন জ্বালাবে কোন আধানে? সেটা যদি ভেজা হয়, সেটা যদি ভসভসে হয়, কলা গাছে তো আর আগুন জ্বলে না, ভেজা কাঠেও আগুন জ্বলে না, আগুন জ্বলে শুকনো কাঠে। এই জন্য প্রত্যেক শিষ্য হয়ে উঠবে সে শুকনো কাঠের মধ্যে, তার মধ্যে গ্রহিষ্ণু হয়ে উঠে যাবে, গ্রহণের আধার হয়ে সে গুরুর কাছে গিয়ে পৌঁছবে, তার যাবতীয় যা কিছু আছে সব কিছুকে ত্যাগ করে। সেই জন্য সে রাজপুত্র হতে পারে, সে ধনীপুত্র হতে পারে, শ্রেষ্ঠীপুত্র হতে পারে, কিংবা অতি সাধারণ একজন গৃহস্থের সন্তানও সে হতে পারে। যেই যাই হোক না কেন সে, কিংবা অন্য কোনো বিদগ্ধ মানুষও তিনি হতে পারেন। তিনি তার পূর্ব ইতিহাস সব কিছু, তার সমস্ত ঐশ্বর্য, মান, অভিমান, তার উপাধি সব কিছু গুরুগৃহের বাইরে রেখে একেবারে নগ্ন পদে, জোড়ো হস্তে, সমিত হৃদয়ে একেবারে সেই শুকনো কাঠের মতো নিজেকে গ্রহিষ্ণু করে গুরুর কাছে গিয়ে পৌঁছবেন। তবেই তার মধ্যে গুরু আগুন জ্বালিয়ে তুলতে পারবেন। এই হচ্ছে সমিত পানের বা সেই সময়ের ফিস, গুরু ভর্তি হবার ফিস। এবং সেখানে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বছর তিনি গুরুর কাছে সমস্ত বেদ বিদ্যা গ্রহণ করে সেই আচার্যের, গুরুর অনুমতি নিয়ে বাড়ি ফিরত। এই যে বাড়ি ফেরা, এর নাম হচ্ছে সমাবর্তন। এই সমাবর্তনটা হচ্ছে এখনকার অনেক সময় এই আমাদের যে ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ইত্যাদি দেওয়া, এইটাই হচ্ছে সেই সমাবর্তন। সেই যে এই সমাবর্তনের পর তার শিষ্যের গৃহী হবার অধিকার জন্মাত। আমরা 4টে আশ্রমের কথা বলছি। গুরুর কাছে যাচ্ছে যে সে ব্রহ্মচারী হয়ে, ব্রহ্ম জ্ঞান হচ্ছে ব্রহ্মস্বরূপ, ব্রহ্মকে সে ব্রহ্মের দিকে চলেছে, ব্রহ্মের প্রতি তার চরণ, সেই জন্য তার জীবন যাপন সমস্ত কিছু এই ব্রহ্মের অভিমুখে, সেই জন্য তার নাম হচ্ছে ব্রহ্মচর্য। অর্থাৎ ব্রহ্ম যে সমস্ত আচার নিয়ম পালন করা, এগুলো হচ্ছে সব ব্রহ্মচর্য। এবার ব্রহ্মচর্যের পরের আশ্রম হচ্ছে গার্হস্থ। এইখানে একটা কথা আছে, যে সমস্ত ব্রহ্মচারী ছাত্র, শিষ্যরা
যারা বেদবিদ্যার আলোচনায় মুগ্ধ হয়ে সেই আলোচনা ছেড়ে আর অন্য কিছুতে প্রবেশ করতে পারতেন না, তারা কিন্তু গৃহী হতেন না। তারা যাবজ্জীবন ব্রহ্মচর্য নিয়েই কাটিয়ে যেতেন। এবং এই জ্ঞান চর্চায় তারা এতটা মুগ্ধ হয়ে, এতটা তন্ময় হয়ে থাকতেন যে গৃহকর্মে, গার্হস্থ্য জীবনে তাদের একটা বিতৃষ্ণা আমরা লক্ষ্য করি। তারা জ্ঞান পথের পথিক হয়ে ব্রহ্মচারী হয়ে থাকতেন, বা তার পরের যে আশ্রম সেই আরণ্যক বা একেবারে সন্ন্যাস আশ্রমে গিয়ে প্রব্রজ্যা গ্রহণ করতেন এবং আজীবন তারা ব্রহ্মচারী এবং সন্ন্যাসী হয়ে থাকতেন। এই ব্রহ্মচারী বা সন্ন্যাসী ছাড়া অন্য যারা সমাবর্তন শেষে গৃহে ফিরে আসতেন তারা গৃহস্থ হতেন। মনে রাখবেন, গৃহস্থ তারাই হবার অধিকারী পেতেন যারা সমাবর্তন সম্পন্ন করেছেন, অর্থাৎ যারা গুরুগৃহে গিয়ে পাঠ বেদ শিক্ষা করে সমাবর্তন, গুরুর অনুমতি লাভ করে সমাবর্তন মাধ্যমে ছুটি পেয়েছেন, তারাই কেবলমাত্র গৃহী হবার অধিকার পেতেন। অর্থাৎ সমাবর্তনের পরেই একজন গৃহী বিবাহ করবার অধিকার লাভ করত। সবাই বিয়ে করতে পারত না, আর বিবাহ না করলে সে গার্হস্থ্য হতে পারত না। গৃহী যে গার্হস্থ্য, সে যদি ভাবে আমি বিবাহ করব না অথচ গৃহস্থ হব, সে কিন্তু গৃহস্থ ধর্মের বা সমাজের মধ্যেই তার কোনো স্থান ছিল না। গৃহীদেরকে নিয়েই সমাজ তৈরি হতো, গৃহীদেরকে নিয়েই সমাজ তৈরি হতো। যার যে বিবাহ করেনি তার গৃহ নয়, সেই কারণ গৃহিণী গৃহমুচ্যতে, গৃহিণী গৃহকে ধরে রাখেন। এই গৃহই হচ্ছে সমাজ। সমাজ শব্দের অর্থ হচ্ছে সমবেত আজ্য, অর্থাৎ আজ্য শব্দের অর্থ হচ্ছে আহুতি। সমবেতভাবে আহুতি যে দান করেন সেটাকে বলা হচ্ছে সমাব। সুতরাং এইখানে লক্ষ্য করবেন যে কোনো আইনের জোরে নয়, বা প্রাচীন ভারতবর্ষ কোনো আইনের জোরে কোনো নিয়ম প্রতিষ্ঠা করেনি। তাদের যা কিছু নিয়ম, যা কিছু বিধি বিধান, সব এই ধর্ম শব্দের অর্থ কিন্তু নিয়ম, জুরিসপ্রুডেন্স, রুলস, রেগুলেশন, ডিউটিস, এই যে নিয়ম সেটাই হচ্ছে এইভাবেই ঠিক করা হতো, কোনো আইনের দ্বারা না। রাষ্ট্র এর মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করতো না। সুতরাং সামাজিক বা সমাজে বাস করতে পারত একমাত্র গৃহীরাই। গৃহী কারা না? যারা বিবাহ করতেন। কারা বিবাহ করতে পারতেন না? যাদের সমাবর্তন হচ্ছে, অর্থাৎ যারা লেখাপড়া জানেন, যাদের যাদের বিদ্যা বা জ্ঞান যাদের হয়েছে, যাদের জ্ঞান লাভ করেছে, তারাই বিবাহ, যারা শিক্ষিত তারাই বিয়ে করার অধিকার পেতেন এবং তারাই সামাজিক। সুতরাং যারা ব্রহ্মচারী বা যারা সন্ন্যাসী তারা কিন্তু সামাজিক নন, তারা সমাজের বাইরে, কারণ তারা গৃহী নন। গৃহী না হলে সামাজিক হবে না। সমাজ কথার অর্থ যেটা বলছিলাম, যে কথা বলতে গিয়ে একটু সরে গেলাম, সমবেত আজ্য বা আহুতি। সমাজের অর্থ হলো এই যে তুমি জ্ঞান লাভ করে এসেছো, সেখানে তুমি একসঙ্গে বাস করবে। তোমার আর যত গৃহী আছে তাদের সাথে একসঙ্গে বাস করবে, এক ভাবনায়। অর্থাৎ সবার জন্য চিন্তা করবে। সেখানে ধনী থাকতে পারে, নির্ধন থাকতে পারে, সম ধরনের মানুষ থাকতে পারে। এমনকি সেখানে সমাজের বাইরে যারা রয়েছেন, যারা সামাজিক নন, অর্থাৎ এই ধরনের সন্ন্যাসী, ব্রহ্মচারী, যারা এই সমস্ত পাঠদানের যে সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সেই সমস্ত আরণ্যক অধিবাসী তারা রয়েছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন। এই সমাজের বাইরে যে সমস্ত মানুষেরা রয়েছেন, যারা জ্ঞান লাভ করেননি, শিক্ষা লাভ করেন, অথচ অন্যান্য কাজ করছে, সমাজে তাদেরও তো প্রয়োজন।
তারা সমাজের অংশভুক্ত নয়, কিন্তু তাদের দ্বারাও সমাজ নানাভাবে উপকৃত, সন্ন্যাসীদের দ্বারা উপকৃত, ব্রহ্মচারীদের দ্বারা উপকৃত, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা উপকৃত। আর যে সমস্ত অজ্ঞানী মানুষেরা আছেন, তারা জ্ঞানী নন, কিন্তু তারা সমাজকে নানা জিনিসপত্র সরবরাহ করছে। হয় ধরা যাক একজন কৃষক আছেন, তিনি পড়াশুনো শেখেননি, আমরা কোনোভাবেই কিন্তু কৃষককে ছোট করছি না, কিন্তু তিনি সেই অর্থে বিদ্যা চর্চা করেননি, তিনি কৃষক আছেন, এরকম কুমোর আছেন এবং অন্যান্য নানা বৃত্তিজীবী মানুষেরা আছেন যারা জ্ঞান চর্চা করছেন না, কিন্তু নানা রকম বৃত্তির সাথে যুক্ত হয়ে রয়েছেন। এরাও কিন্তু বৃহত্তর সমাজের একটা অংশ, কারণ সমাজ এদের দ্বারা উপকৃত। সুতরাং তাদের জন্য সমাজের, অর্থাৎ প্রত্যেক গৃহস্থের একটা দায়িত্ব আছে। সুতরাং সমাজবদ্ধ এই গৃহস্থরা তাদের কথাও ভাববেন এবং তাদেরও হিত ভাবনা করবেন। অর্থাৎ সমাজের মূল ভাবনাটা হচ্ছে সকলের তরে আমরা সকলে, প্রত্যেকে আমরা পরের তরে। এই অর্থ নিয়ে সমবেত আহুতি প্রদান, সবার জন্য হিতকর্ম সাধন, এই অর্থ থেকে সমাজ শব্দটি, এবং সেই অর্থ ভাবনা নিয়েই এই গৃহস্থেরা সামাজিক হয়ে ওঠেন। এখানে এই একটা জিনিস যেটা বলছে, সেকালের সমাজ বা রাষ্ট্র কিন্তু আইনের দ্বারা বেশি, রাষ্ট্র কোনোভাবেই সমাজের উপর আইনের কোনো জোর জুলুম চাপাতে পারত না, সেটা ধর্ম দ্বারা তারা কিন্তু চলত, ধর্ম নীতি নৈতিকতার মধ্যে দিয়ে চলত। এবং এখনকার দিনে আমাদের যে একটা ভাবনা আছে, সেটার থেকে প্রাচীন সময়ের ভাবনার একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এখনকার দিনে আমরা ভাবি এই ধরনের, তাদেরকেও আমরা সমাজবদ্ধ, আমাদের এই সমাজে তারা বাস করছেন এবং তারা বলছেন আমরা এই সমাজে থাকবো, আমরাও এক সমাজেরই মানুষ, কিন্তু আমরা বিয়ে থা করব না, অর্থাৎ আমরা স্বাধীনভাবে থাকবো। হ্যাঁ, বিয়ে করলে কোথাও যেন একটা স্বাধীনতা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অতএব স্বাধীনভাবে চলবো বলে আমরা বিয়ে করব না, এরকম একটা মত নিয়ে কিন্তু এখন আমরা অনেক মানুষদেরকে থাকতে দেখি। তারা বিয়ে করেননি, কিন্তু এই সমাজে থাকেন, নানা ধরনের কাজ করেন, আবার লিভ টুগেদার এই ধরনেরও একটা ভাবনার মধ্যে আছে, অথচ বিয়ে করব না। কিন্তু আমাদের প্রাচীন ভারতবর্ষ কিন্তু এই মতটাকে একেবারেই সমর্থন করতেন না, বা তাদের মধ্যে এই ভাবনাটা ছিল না। কেন ছিল না, তার কি কারণ? আর সেটা হচ্ছে, তারা মনে করতেন যে স্বাধীনভাবে চলব বলে বিয়ে করা অনুচিত, এটাকে এই মত গ্রহণীয় নয়। কেন? তারা বলতেন একজন মানুষ স্বাধীন কিসে হয়? স্বাধীন থাকব, এই স্বাধীন থাকাটা কিসের উপর নির্ভর করে? বলে এটা নির্ভর করে মানুষের স্বাধীনতা, এটা নির্ভর করে মানুষের ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে, ব্যক্তি স্বাতন্ত্রতা বা তার ব্যক্তিত্বের উপরে, ব্যক্তি স্বাতন্ত্র্যের উপরে বা তার ব্যক্তিত্বের উপরে, তার চেতনার উদ্ধায়নের উপরে, অর্থাৎ তার মূল্যবোধের উপরে এবং মূল্যবোধের পরিপালনের উপরে, অর্থাৎ নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটাই হচ্ছে স্বাধীনতা। এটাই মনে করত বৈদিক সমাজে মানুষেরা। প্রতিপদে নিজের চেতনাকে, নিজের বিবেককে লাঞ্ছিত করে আত্মমর্যাদাকে বিক্রি করে যে চলা, সেটা আর যাই হোক না কেন, সেটা স্বাধীনতা নয়। প্রাচীন বৈদিক সমাজ এই ধরনের, এই পদে পদে নিজের চেতনাকে, নিজের বিবেককে লাঞ্ছিত করে আত্মমর্যাদার সাথে একটা সমঝোতা করে চলা, এইটাকে মনে করতেন হীনবৃত্তি, এটাকে মনে করতেন স্বেচ্ছাচারিতা। তারা মনে করতেন স্বাধীনতার অর্থ কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, স্বেচ্ছাচারিতা এবং স্বাধীনতা আলাদা। স্বাধীনতার মধ্যে কোনো আত্মমর্যাদাহীন কোনো ভাবনা থাকতে পারে না, অর্থাৎ কোনোভাবেই নিজের স্বাতন্ত্র্য, নিজের মর্যাদা এবং নিজের বিবেককে নষ্ট করে, হীন করে
থাকাটাকে স্বাধীনতা বলে তারা মনে করতেনই না। ফলে স্বাধীনতায় স্বেচ্ছাচারিতা নেই, সেখানে আছে নম্রতা। নম্রভাবেও বৈদিক সমাজ, ভারতীয় বৈদিক সমাজ মনে করতেন যে নম্রভাবেও নিজের মতে দৃঢ় থাকা যায়, কোনো অবস্থায় মর্যাদা এবং বিবেককে নত না করাই হচ্ছে স্বাধীনতা। এইভাবে তারা মনে করতেন যে গৃহস্থের হতে হবে এবং সেখানে প্রত্যেককেই বিবাহ করেই গৃহী হতে হবে। সেখানে এই জন্য বলা হচ্ছে যে এই বেদ বিহিত সমস্ত কর্তব্যের মধ্যেই কিন্তু স্ত্রীর, তার পত্নীর একটা প্রবল উপস্থিতি এবং সমান গুরুত্ব সেখানে রয়েছে। সেখানে তোমার স্ত্রী কত বড় শিক্ষিত সেটা কিন্তু প্রশ্ন নয়, কিন্তু তার সমান অধিকার রয়েছে। এখনকার দিনে কিন্তু এই কথাটা আমরা জোর করে বলতে পারি না। এখনকার দিনের একজন খুব বড় নারীবাদীও কিন্তু এই কথাটা জোর দিয়ে বলতে পারেন না। অর্থাৎ সমাজে স্বামী স্ত্রী থাকলে এবং স্ত্রী যত বড়ই শিক্ষিত হোক না কেন, যত উচ্চশিক্ষিত, যতই তিনি অর্থনৈতিকভাবে আত্মপ্রতিষ্ঠিত স্বয়ংভর হন না কেন, তিনি যে সমান মর্যাদা নিয়ে সেই পরিবারের মধ্যে থাকবেন, কি স্বামী কিংবা স্ত্রী দুজনের ক্ষেত্রেই আমরা এটা বলছি। পুরুষে যে আজকাল সমান মর্যাদা নিয়ে একটা পরিবারের মধ্যে থাকছেন, তার যে সবসময় তার মর্যাদা রক্ষিত হচ্ছে তাও কিন্তু নয়, মেয়েদেরও নয়, ছেলেদেরও নয়। কিন্তু বৈদিক সমাজে এই যে পরিবার, একজন স্ত্রী এবং একজন পুরুষ দুজনেরই কিন্তু সমান গুরুত্ব, সমান দায়িত্ব এবং সমান মর্যাদা। সেই জন্য বলা হচ্ছে বেদ বিহিত সমুদয় ধর্মকর্ম সপত্নীকে অনুষ্ঠান করতে হতো। এখানে বিচার হতো না তোমার স্ত্রী কতখানি শিক্ষিত, কতখানি অর্থবান, কতটা গুরুত্ব, এটা কিন্তু দরকার নেই। এবং যে পত্নী গ্রহণ করেনি মর্ত জীবনের কোনো কিছুতে তার কোনো অংশগ্রহণে নয়, সে আসলে সামাজিকই সে নয়। ফলে সামাজিকের অপত্নিক ব্যক্তি কোনোভাবেই সমাজের পূর্ণ অধিকার সে পেত না। সুতরাং যেমন কোনো মূর্খ সামাজিক হতে পারে না, তেমনি তার বিবাহ করার তার অধিকার নেই, ফলত সে কোনো সামাজিক হতে পারে না। সমাজে থাকতে হলে তাকে বিদ্যা চর্চা করতেই হবে, জ্ঞান সাধনা করে আসতেই হবে এবং তাকে গুরুগৃহে থেকে সমাবর্তন লাভ করে তারপরে সে বিবাহের অনুমতি পাবে। কোনো মূর্খের বিবাহের অধিকার নেই। যেহেতু তার বিবাহের অধিকার নেই, অতএব সে কোনোভাবেই সে গৃহী হতে পারবে না, এবং গৃহী যেহেতু সে গৃহী নয়, অতএব সে সমাজভুক্ত হতেও পারবে না, সে সমাজের বাইরে, অন্তজ, এই অর্থে সে থাকছে। আচার্য গৃহ থেকে যে পাশ করে আসছে, এই জায়গাও আবার একটু তফাৎ। দেখুন এখনকার সময়, এখনকার দিকে যে ছেলে মেয়ে খুব অনেক পড়াশুনো, ডিগ্রি, ডিপ্লোমা ইত্যাদি ইত্যাদি নিয়ে এসছে, দেশ বিদেশের থেকে শিক্ষা লাভ করে এসছে, তার বাজার দর অনেক বেশি, এটা না? কিন্তু সেই সময় ছেলেরা বিদ্যা অর্জন না করে এলে, অর্থাৎ পাশ না করে এলে, সে বিয়ের অধিকারই পেত না। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এখনকার দিনে যার যত ডিগ্রি, ডিপ্লোমা, যত সে বেশি পড়াশুনো করে এসছে, তার বাজার দর, বিয়ের বাজার দর তার অনেক বেশি। আর তখনকার দিনে বৈদিক সমাজে সে যদি কোনো রকম তার বিদ্যা চর্চা না থাকতো, তার যদি সমাবর্তন না হতো, সে বিয়ের অধিকারই পেত না। এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটাকে কিন্তু বুঝতে হবে। বিদ্যার কিয়দংশ তাকে আয়ত্ত করতে হতো, এটাই হচ্ছে বিয়ের কথা। অর্থাৎ পড়াশুনোটা সেই সময় ছিল কম্পালসারি। এইখানে আরেকটা কথা আমাদের বলার আছে, এটা হচ্ছে আজকাল অনেক রাষ্ট্রে, অনেক দেশে
পড়াশুনোটাকে কম্পালসারি করার একটা ভীষণ প্রয়াস, চেষ্টা আমরা রাষ্ট্রের তরফ থেকে দেখছি, যে পড়াশুনোটা যেন সবাই করে, একটা বেসিক পড়াশুনো, একটা বেসিক লেভেল পর্যন্ত যাতে সবাই করে। এই জন্য একটা কোথাও মাধ্যমিক পর্যন্ত, কোথাও আরেকটু বেশি বা কোথাও একটু কম, এই পর্যন্ত একটা বেসিক পড়াশুনো করার জন্য কোথাও ক্লাস 5, কোথাও ক্লাস 8, কোথাও ক্লাস 10, এরকম একটা পড়াশুনো, একটা ফ্রি পড়াশুনো সবাইকে দেবার একটা প্রচেষ্টা রাষ্ট্রের মধ্যে অর্থাৎ পড়াশুনো যাতে সবার হোক, একটা কম্পালসারি করার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু মানে একটা মাস এডুকেশনের ভাবনা আমরা খুব দেখছি, কিন্তু তখনকার দিনে দেখুন ব্যাপারটা তারা এত চমৎকারভাবে তৈরি করে দিয়েছিলেন, তুমি বিয়েই করতে পারবে না, তার চাইতে বিয়ে না করলে তুমি সমাজভুক্তই হতে পারবে না যদি না তুমি বিদ্যা চর্চা করো। তো এই ভাবনা থেকে কিভাবে সেইকারের শাস্ত্রকারেরা বিদ্যা চর্চাটাকে কম্পালসারি করে তুলে দিয়েছিলেন, এই ভাবনাটাকে কিন্তু এখনকার যারা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন সেই সমস্ত মানুষদের একবার ভেবে দেখবার আমাদের অনুরোধ রইল। এই যে অতি পুরাতন বৈদিক সমাজ, যে সমাজে অশিক্ষিত মানুষের এতটুকু স্থান ছিল না, তারা গৃহস্থের অধিকার পেত না, কোনো কাজকর্ম করার অধিকার পেত না, সেখানে আমরা দেখছি সেই সমাজভুক্ত প্রত্যেক মানুষই কিন্তু দ্বিজ ছিল। তিনি ব্রাহ্মণ হতে পারেন, তিনি বৈশ্য হতে পারেন, তিনি ক্ষত্রিয়। আসলে এই যে বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এই সমস্তগুলো, এই যে বর্ণ ব্যবস্থা, এগুলো জন্মজাত ছিল না, কুলজাত বংশজাত ছিল না, এগুলো ছিল সবই বৃত্তি নির্ভর। সুতরাং যে বর্ণেরই হোক, যে কিংবা মিশ্র বর্ণেরই হোক, তখনকার দিনে বহু মিশ্র বর্ণ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের বিবাহ হতো, ক্ষত্রিয় বৈশ্যের বিবাহ হতো, ব্রাহ্মণ বৈশ্যের বিবাহ হতো, ব্রাহ্মণ শূদ্রের বিবাহ হতো, এই মিশ্র বর্ণ ছিল। মিশ্র বর্ণটাও বড় কথা নয়, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় কিংবা মিশ্র বর্ণ যাই হোক না কেন, প্রত্যেকেই দ্বিজ হতো, কারণ প্রত্যেককেই পড়াশুনো করতে হতো, পড়াশুনোটা ওয়াজ দ্য কম্পালসারি সাবজেক্ট সেখানে ছিল। এবং বেদ বিদ্যা লাভে সংস্কৃত হয়ে, বিশুদ্ধ হয়ে, পূত হয়ে তার দ্বিতীয় জন্ম। যে ব্রাহ্মণ পড়াশুনো করতো, অন্যদেরকে পড়াতো, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে কাজ করতো, গবেষণার কাজ করতো, এই ধরনের চিন্তা ভাবনার জগতে যারা ছিল, যারা মস্তিষ্কের কাজ করতো, তারা ব্রাহ্মণ, তারাও দ্বিজ। আবার যারা রাজকার্য করতো, পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতো, অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম করতো, তারা ক্ষত্রিয়, তারাও দ্বিজ। আবার যারা ব্যবসা বাণিজ্য, ট্রেড ইত্যাদি, এই সমস্ত টাকা পয়সা ইত্যাদি ব্যাপার নিয়ে যারা কাজকর্ম করতো, তারা ছিল বৈশ্য। আর যারা সার্ভিস সেক্টরে ছিলেন, তারা ছিলেন শূদ্র। অপাংক্তেয় অন্তজ কারা ছিল না, কারা সমাজ বহির্ভূত ছিল না, যারাদের বিদ্যা চর্চা বা জ্ঞান চর্চা ছিল না, তাদের বৃত্তি ছিল, তারা কিন্তু অন্তজ। এবার অন্তজ ব্রাহ্মণও ছিল, অন্তজ ক্ষত্রিয় ছিল, অন্তজ বৈশ্যও ছিল। তাদের কাজটা, তারা সব বিয়ে থা করার অধিকার করে। তার অন্তজ ব্রাহ্মণ মানে কি, তারা হয়তো কিছু তাদের ওই কুলের বংশের ধারা দেখে তারা কিছু কিছু হয়তো জানতো, আর ওই খানিকটা একটু অংবং চং মন্ত্রতন্ত্র বলে একটু ক্রিয়াকর্ম করতে পারতো, কিন্তু তাদের জ্ঞান টান ছিল। সুতরাং তারা সেরকম কোনো দামি জায়গায় পেত। নিম্ন স্তরের ওই অন্তজদের ব্রাহ্মণ তিনি। যেমন আমরা বলি না, ছুতোদের ব্রাহ্মণ, তারপরে কুমোরের ব্রাহ্মণ, ডোমেদের ব্রাহ্মণ, অন্তস্থ শ্রেণীর ব্রাহ্মণ, অর্থাৎ এই নিম্ন স্তরের যাদের শিক্ষা দীক্ষা ছিল, যারা জ্ঞান চর্চা করতেন না, এই তাদের যে সমস্ত ধর্মকর্ম, এই সমস্ত কাজগুলো যারা করতেন, তারা ছিল ওই অন্তত শ্রেণীর ব্রাহ্মণ।
আবার বৈশ্য ওই অন্তর্জ শ্রেণী, তার সে ব্যবসা বাণিজ্য করছে, দোকানপাট চালাচ্ছে, আর সে হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু তার বিদ্যে নেই, এক ফোঁটা তার পড়াশুনো নেই। অনেক টাকা পয়সা আছে, এক ফোঁটা ঠিক সে কিন্তু সমাজের বাইরে। লক্ষ্য করবেন বৈদিক সমাজ, তাকে কিন্তু পড়াশুনো জানতে তোমাকে হবে, অর্থাৎ তোমাকে বিদ্যা জ্ঞান গুরুগৃহ থেকে সমাবর্তন, ওই সার্টিফিকেটটা তোমার থাকতে হবে, তবেই তুমি সমাজে প্রবেশের এবং বিবাহ করবার অধিকার পাবে। না হলে তুমি ওই সমাজ বহির্ভূত, সেখানে থেকে তুমি বৈশ্যবৃত্তি করতে পারো, ক্ষত্রিয় বৃত্তি করতে পারো, সার্ভিস সেক্টরে শূদ্রবৃত্তিও করতে পারো, ব্রাহ্মণ্য বৃত্তিও করতে পারো, কিন্তু সমাজে প্রবেশের তোমার কোনো অধিকার থাকতে। এদের মধ্যে কি বিয়ে হতো না? এদের মধ্যেও বিবাহ হতো, অন্তর্জদের মধ্যেও একটা বিবাহ ছিল, একটা জটিল এই ব্যাপারগুলো। এইভাবে সমাজ এবং সমাজ বহির্ভূত দুটি ধারাও চলতো। এবং অনেক সময় এটাও আমরা লক্ষ্য করেছি, সমাজ এবং সমাজ বহির্ভূতদের মধ্যেও একটা মিলন হতো। সমাজ বহির্ভূত কোনো মানুষের মধ্যে সেরকম যখন একটা জ্ঞানের আলো, তেমন একটা চমৎকারিত্ব, তেমন একটা প্রজ্ঞা, তেমন একটা দীপ্তি বা মেধার যখন দেখা দিত, তাদেরকেও সসম্মানে সমাজের মধ্যে কিন্তু গ্রহণ করা হতো। সমাজের মধ্যে গ্রহণ এবং সমাজ থেকে বহিষ্কার দুটোই কিন্তু সমানভাবে চলত। এখানে কিন্তু মানে কোনো রিজিডিটি থাকতো না, শর্ত ছিল ওটা। তোমার যদি অশিক্ষিত না হও, সমাজে তোমার কোনো স্থান নেই, কেন তুমি বিয়েই করতে পারবে না, 1 নম্বর। এবার তুমি যদি সমাজের বহির্ভূত হয়ে যদি দেখা যেত যে তার মধ্যে সেই প্রজ্ঞা আছে, তার মধ্যে সেই মেধা আছে, তাকে কিন্তু সসম্মানে সমাজে বরণ করা হতো। এরকম বহু ঋষি, বহু ঘটনার কথা আমরা আগেও বলেছি, তাকেও কিন্তু সমাজের মধ্যে সসম্মানে গ্রহণ করা হতো, তাকেও সামাজিক করে দেওয়া হতো। আবার সমাজে আছে তার বাবা, দাদা, কাকা, জ্যাঠা মশাই, মানে বংশ পরম্পরার মধ্যে তারা প্রত্যেকে জ্ঞান চর্চা, বিদ্যা চর্চা করে এসছেন, তারা বিভিন্ন কর্মের সাথে বৃত্তির সঙ্গে যুক্ত, কিন্তু পার্টিকুলারলি সেই মানুষটি সে বিদ্যা চর্চা করে না, সে কিন্তু সমাজ থেকে তাকে বহিষ্কৃত করা হতো, অর্থাৎ সে বিবাহের অধিকার পেত না। এইটি হচ্ছে বিশেষ করে বোঝা। অর্থাৎ সমাজের স্থিতি এবং লোকস্থিতি, এইটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হতো এবং সেখানে কিছু সামাজিক বিধি মেনে চলতে হতো, এবং সেটার মধ্যে এই জ্ঞান চর্চাটাই ছিল প্রধান। জ্ঞান চর্চা তোমাকে করতে হবে, যাই কাজ তুমি করো না কেন, তোমার পেটে কিছু বিদ্যে বুদ্ধি থাকতেই হবে। এই ভাবনা থেকেই আমাদের এই মধ্যে কিছু অনুষ্ঠান বা কিছু ক্রিয়াকলাপ ইত্যাদি চলেছে। এগুলো যজ্ঞ ক্রিয়া, যজ্ঞ অনুষ্ঠান, যজ্ঞ ভাবনা, এই সমস্ত নামের মধ্যে। এই যজ্ঞ ক্রিয়া একটি যজ্ঞ ব্রতও বটে। ব্রত শব্দের অর্থ হচ্ছে একটি বিধি বিধান, কি করা উচিত এবং কি করা উচিত না, এই সম্পর্কে অনুশাসন। এই অনুশাসনকে পালন করা, এই অনুশাসনকে পালন করাটাই হচ্ছে কিন্তু ব্রত। হ্যাঁ, এই ব্রত, সেই ক্ষেত্রে এই যাজ্ঞিক ক্রিয়াটাও একটি যেমন ক্রিয়া এবং এটিও একটি ব্রত। আমি এটা পালন করব, সেই অর্থে এটা ব্রত। আমি এই কাজটি করছি, এইভাবে করব, সেটি হচ্ছে ক্রিয়া। বোঝা গেল? এই আর একটি কথা বলে আমরা আজকের পর্বটি শেষ করছি। এখানে আরেকটি কথা আমাদের বলে রাখি, যে এই পড়াশুনোর এই জায়গাটার মধ্যে থেকে পরবর্তী সময়ে একটা দেখেছি, যেহেতু এই জ্ঞান চর্চাটা একটা আরণ্যক পরিবেশে হতো, এবং সেই অরণ্যক পরিবেশে পরবর্তী সময়ে বৈদিক সমাজেরই পরবর্তী সময়ে মেয়েদের ওই আরণ্যক সমাজে গুরুগৃহে গিয়ে সবসময় থেকে পড়াশুনো করাটা যে সুবিধেটা, অর্থাৎ এই লেডিজ হোস্টেল, এই ধরনের
ব্যাপারটা একটু কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছিল নানা কারণে। ফলত যেসব মেয়েরা বাড়িতে থেকে পড়াশুনো করার সুযোগ পেতেন, বা যাদের পিতা বা ওই বাড়ির যারা বড় রয়েছেন তারাই এরকম বিদ্যা চর্চা করছেন, জ্ঞান চর্চা করছেন, তাদের বাড়ির মেয়েরা পেতেন। অন্যান্য সাধারণ মেয়েদের পক্ষে সবসময় গুরুগৃহে থেকে পড়াশুনো করাটা একটু কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ফলত মেয়েদের মধ্যে আমরা এটা দেখেছি যে মেয়েদের পক্ষে সবসময় জ্ঞান চর্চাকর্তা অর্থাৎ আচার্য গৃহে বাস করে বিদ্যাচর্চা লাভের সুযোগটা তাদের কাছে কমে যাওয়ার ফলে তাদের মেয়েদের মধ্যে বেদ বিদ্যার সুযোগ এবং বেদ উচ্চারণ মানে বেদ পড়াশুনোর এই অধিকারটাও অনেকটা কমে গিয়েছিল, আস্তে আস্তে হ্রাস পেতে আরম্ভ করেছিল এটা। তো যাই হোক, যে কর্মটা আমরা বলছি, এই যে আচার আচরণগুলো, এই যে আচার আচরণ এর মধ্যে যে সমাজের মধ্যে যে অনুষ্ঠানগুলো চলেছে, কোথাও তার মধ্যে অনুষ্ঠানের বহুলতা থাকে, কোথাও অল্পতা থাকে। অনেক স্থানে আসলে মূল কথা হচ্ছে এই অনুষ্ঠানের তাৎপর্যটা বোঝা দরকার। তাৎপর্যটা যদি না বুঝে কেবলমাত্র অনুষ্ঠানগুলো করা হয়, তাহলে ওটা একটা শুষ্ক আচার অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানটা প্রাণহীন হয়ে আস্তে আস্তে সেই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ কেন করছি, কীভাবে করছি, এর অর্থটা কী, এর তাৎপর্য কী এবং এটা করলে কি হবে ইত্যাদি জিনিস সম্পর্কে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা যদি না থাকে, তাহলে এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেটা প্রাচীনভাবে নষ্ট হয়ে যায়। এবং শুধু নষ্ট হয়ে যায় না, সেটার একটা ধারা থেকে যায় বটে, একটা ক্রিয়া থাকে, একটা ভাবনা থেকে যায়, কিন্তু মূল রসটা নষ্ট হয়ে যায়। যারা এই যাজ্ঞিক ব্যাপারের যে অন্তর তাৎপর্য, মূল ভাবনা যারা ধরে রাখতেন, তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ্য গ্রন্থের মধ্যে এই যজ্ঞক্রিয়ার মূল তাৎপর্য কিন্তু ধরা থাকতো। যারা এই তাৎপর্যগুলো জানতেন, বুঝতেন, কেন করছি, কিভাবে করব, কেন করব, কি করা উচিত আর কি করা উচিত নয়, এই প্রত্যেকটির অন্তর তাৎপর্য কি, করলে কি হবে, না করলে কি ক্ষতি হবে, এই সমস্ত সমুদায় সম্পর্কে যে গভীর জ্ঞান এবং লজিক্যাল, ভীষণভাবে লজিক্যাল জ্ঞান যাদের থাকতো, তার এগুলো ছিল ব্রাহ্মণ্য গ্রন্থ। যারা এগুলো জানতেন তারাই ছিলেন ব্রাহ্মণ। এই সম্প্রদায়ের মানুষরা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়, আমাদের এই ব্রাহ্মণ ধারা নষ্ট হয়ে যায়। ফলে এই যজ্ঞক্রিয়া কেবলমাত্র একটা ক্রিয়া মাত্র হয়ে থাকে, একটা শুষ্ক ক্রিয়া, এবং তার অর্থ কী, এই অর্থটা পরিষ্কার করে বুঝিয়ে দেবার লোক না থাকাতে এই কাজটা শুষ্ক, নিষ্প্রাণ এবং তার মর্যাদা হারিয়ে ফেলে এবং এর আর কোনো গুরুত্বও থাকে না। ফলে এই যজ্ঞক্রিয়া নষ্ট হতে আরম্ভ করে। তার অর্থ কিছু কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরব। এটা কীরকমভাবে থাকে, এই যে একটা পুরনো একটা ধারা থেকে যায় এবং সেটা একটা অন্য নামে সেটা প্রতিষ্ঠিত হয়, তার একটা উদাহরণ দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। দেখুন, এই যে ইউরোপিয়ান তাদের উদাহরণ দিয়ে বলছি, যে ইউরোপীয় যে দেশ, খ্রিস্ট ধর্ম তো তাদের আদি ধর্ম নয়, এটা যীশুখ্রিস্টের জন্মের পরে যে ধর্ম, যে প্রথা, এইসব বাইবেল ইত্যাদি হয়েছে, সেটা হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের পরে। কিন্তু যীশুখ্রিস্টের জন্মের আগেও তো এই সমস্ত দেশে একটা ধর্ম, একটা আচার, একটা ছিল, হ্যাঁ, এবং
সেই সময় সেই যে যারা পুরনো ইউরোপিয়ান তাদের যে আচার অনুষ্ঠান তার একটা অর্থ ছিল, তার একটা তাৎপর্য ছিল। তার দৃষ্টান্ত আপনাদেরকে দেখছি। এখন যারা ইংরেজ মানে ইউরোপিয়ান, তারা এই বড়দিনের যে উৎসব, যেটা কিছুদিন আগে ডিসেম্বর মাসে হলো, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই দীর্ঘ সময়টা, সেই সময় এই তাদের সমস্ত এই বড়দিনের উৎসবে তারা মিসিলোটো, একটা লতা, মিসিলোটো, এই লতা দিয়ে তারা ঘরবাড়ি সাজান। কেন সাজান না তার অর্থ কিন্তু অনেক ইংরেজ, অনেক ইউরোপিয়ানরা জানেনই না, তারা বলতেই পারবে না, কিন্তু এটা সাজায়, এটা সাজাতে হবে। আমাদেরও যেমন অনেক আচার অনুষ্ঠান, বিবাহে, উপনয়নে, হ্যাঁ, আমরা অনেক কিছু করি। কেন করি? এর তাৎপর্য কী? কেন এইভাবে ঘি ঢালছি? কেন প্রদীপ জ্বালাচ্ছি? কেন এই মন্ত্র পড়ছি? এগুলো যেমন আমরা সাধারণ মানুষ জানে না, এটা করতে হয়, বা তার থেকেও বেশি তার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা চলে, এরকমই একটা ব্যাপার। তো আসল কথাটা হচ্ছে, সেই সময় আমাদের যেমন অশ্বত্থ, বট, এই সমস্ত খুব প্রাচীন বৃক্ষ, হ্যাঁ, এগুলো যেমন আমাদের দেশের বড় বড় বৃক্ষ, হ্যাঁ, এবং এগুলোকে একটা আমরা গুরুত্বপূর্ণভাবে নিই। সেই সময় ওই ইউরোপে ওক ছিল এরকম প্রাচীন বৃক্ষ, ওক গাছ এখনও আছে, বড় বড় বনস্পতির মনে, সেই ওক গাছের পুজো করতো। আমরা যেরকম বটের পুজো করি, অশ্বত্থের পুজো করি, সেরকম তারা এই ওক গাছের পুজো করত। এবং এই ওক গাছের মধ্যে মিসিলোটো লতা গজিয়ে উঠত। তারা কি করত, সেই পুরনো ইহুদি সমাজ, তারা এই লতা কেটে নিয়ে এসে বাড়িতে বাড়িতে রাখতো, বা তাদের পুরোহিত, তাদের যারা ধর্ম, তারা মানে গুরুরা তাদের শিষ্যদেরকে, যজমানদেরকে এই লতা উপহার দিতেন। এই লতা খুব পবিত্র তাদের কাছে, কারণ এই লতা ছিল ঔষধি লতা। তারা বিশ্বাস করতেন এই লতার রসের মধ্যে দিয়ে অনেক অসুখ সারানো যায়, একটা ঔষধি লতা, এই হিসেবে এই লতার গুরুত্ব এবং ছিল। এটা একটা সর্বব্যাধি বিনাশক লতা। এখন তো সেই ড্রাইডও নেই, সেই ব্রিটেনও নেই, সব। তো সেই দেশে পরবর্তী সময়ে যারা এই খ্রিস্ট জন্মের পরে যখন এই খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হলো, খ্রিস্ট ধর্ম কিন্তু দুভাবে প্রসারতা লাভ করেছে। কেবলমাত্র যে ইউরোপের অধিকৃত অন্যান্য কলোনিয়াল দেশগুলোতে তা নয়, ইউরোপের মধ্যেও, ব্রিটেনেও একটা হচ্ছে নিজেদের গায়ের জোরে, টাকা পয়সার জোরে, আর রাষ্ট্রের জোরে, অর্থাৎ অস্ত্রশক্তি এবং শাসক শক্তি, এই দুই শক্তির মাধ্যমেই কিন্তু সমগ্র ইউরোপে এই খ্রিস্ট ধর্ম কিন্তু প্রসার এবং প্রচার হয়েছে। তো ইংরেজ পরবর্তী ইউরোপ খ্রিস্টানরা, তারাও এখন হয়ে গেছেন, সব খ্রিস্টান হয়েছেন, খ্রিস্টের উপাসক হয়েছে, কিন্তু তাদের মধ্যে যে পুরনো বড়দিনের উৎসব, সেই ভাবনাটা কিন্তু রয়ে গিয়েছে। হ্যাঁ, তারা সেই পুরনো প্রথাটাকে তারা ছাড়তে পারেনি। কি করলেন তারা কি করলেন, এই যে বড়দিনের উৎসবের সাথে এটাকে তারা যীশুখ্রিস্টের জন্মটাকে ঢুকিয়ে দিলেন। যীশুখ্রিস্ট কবে জন্মেছেন এটা কোনো খ্রিস্টান ধর্মযাজক, জ্ঞানী, পণ্ডিত কেউই কিন্তু বলতে পারবে না, কারণ খ্রিস্টের জন্ম দিন কোনটা, তিথি কোনটা, সেটা কিন্তু কোনো খ্রিস্টানই জানেন না, কেউই জানেন না। তারা কি করলেন, তাদের এই পবিত্র সবচাইতে আনন্দের দিনটাকেই, বড়দিনটাকেই তারা খ্রিস্টের জন্মদিন হিসেবে তারা সেটাকে ঘোষণা গ্রহণ করে, ওর সাথে একটার সাথে আরেকটাকে তারা মিশিয়ে দিলেন। এই দিনটা, এই বড়দিনটা, এই যে আমরা কিছুদিন আগে আলোচনা করেছি, সংক্রান্তির আলোচনা করেছি, পূর্ণ কুম্ভের আলোচনা করেছি, সবটাই মনে রাখবেন এই বিশেষ দিনটাতে। এই দিনটার সারা আমাদের
বৈদিক সমাজ, ভারতীয় সমাজে না, সারা পৃথিবী জুড়েই এই সময়টা কিন্তু একটা উৎসব, একটা আনন্দের সময়। কারণ এই যে সংক্রান্তি, অর্থাৎ দক্ষিণ মুখে চলতে চলতে সূর্য যে উত্তর মুখে ফিরছে, এইটা কিন্তু অতি অশিক্ষিত মানুষও কিন্তু এটাকে লক্ষ্য করত। অর্থাৎ তারা দেখত যে এই শীত, শৈত্য, জড়তা কোনো মানুষই চায় না। কাঁপতে কাঁপতে তারা দেখতো যে সূর্যের তেজ কম, ভীষণ জড়তা, তারা অবসন্ন হয়ে ক্লিষ্ট হয়ে থাকতো। হঠাৎ তারা দেখতো যে সূর্যের সেই দীপ্তি আবার বাড়ছে, তেজ একটু বাড়ছে, আলোটা, সূর্যের তাপটা একটু মিষ্টি লাগছে। সুতরাং তারা একদম আনন্দের সঙ্গে একেবারে সে বরফের আস্তরণ ছেড়ে তারা একটু সূর্যের আলোতে বেরিয়ে এসছে। ক্রমে ক্রমে বরফ গলে তাদের জীবন একটু উষ্ণতায় ভরে উঠত। আর মানুষ মাত্রই তো উষ্ণতা চায়, প্রাণের উষ্ণতা, মনের উষ্ণতা, সেই উষ্ণতা। সুতরাং সমস্ত পৃথিবীর চেহারাটাই বদলাচ্ছে। সবার পক্ষেই আনন্দের দিন, উৎসবের দিন। আমরাও যেমন উত্তরায়ণ সংক্রান্তিতে নানা পুণ্যকর্ম করি, পৌষ মাস আমাদের কাছে পুণ্য মাস, পৌষ মাসে লক্ষ্মী পুজো, পিঠে পার্বণের উৎসব, সেরকম এই ইউরোপের সমস্ত মানুষেরা তারাও এই বড়দিনের এই উৎসবে বড় দিনটা বড় হচ্ছে, এটা তারা লক্ষ্য করে তাদের কাছে এই বড়। যীশুখ্রিস্ট কবে জন্মেছেন সেটা আর বড় না, তারা এই বড়দিনের উৎসবের সাথে যীশুখ্রিস্টের জন্মটাকে তারা জুড়ে দিল। তারা কল্পনা করলো ওই বড়দিনে পৃথিবী যখন নতুন জীবনে নতুন উদ্যম সৃষ্টি হয়, ওই দিনই যীশুখ্রিস্টের জন্ম হয়েছে। খ্রিস্টের আবির্ভাবে আগে থেকেই এই যে বড়দিনের যে প্রথা, যে উৎসব ছিল, তাকেই তারা বিকৃত এবং রূপান্তরিত করে খ্রিস্টের জন্ম উৎসবে পরিণত করে দিল। যার তাৎপর্য ছিল একটা রূপে, তার তাৎপর্য দাঁড়িয়ে গেল একটা অন্য রূপে। ঠিক একই রকমভাবে আমাদের এই বৈদিক সমাজে, বৈদিক ভাবনায়, বেদচর্চার মধ্যে যে তাৎপর্য ছিল, সেই তাৎপর্যের কিছুটা আমাদের এখন উপনয়নে, শ্রাদ্ধে, বিবাহের কর্মে, নানান যা পূজা পার্বণের মধ্যে কিছু রয়ে গেছে, কিছুটা বিকৃত হয়েছে, কিছুটা তার ভুল অপব্যাখ্যাও হয়েছে, কিছুটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফলত আমরা শ্রদ্ধা হারাচ্ছি, ফলত আমাদের উৎসাহ হারাচ্ছি। এই যে আলোচনা আমরা শুরু করেছি, বিশেষ করে মহর্ষি অর্থবান এবং মহর্ষি পরাশরের যে সংবাদের মধ্যে দিয়ে, আমরা সংবাদের মধ্যে দিয়ে যাব না, আমরা এরকমভাবে নানান কাহিনীর মধ্যে দিয়ে আপনাদের আর দুই একটি পর্বের মধ্যে দিয়ে এই যাজ্ঞিক ভাবনা বা যোগ্য ভাবনার কথা তুলে আনব। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। এই পর্বটি একটি দীর্ঘ হলো, আগামী পর্বে আমরা আবার এই ভাবনার মধ্যে থেকেই পথ চলব।